এই গত 22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি? আসলে প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। আমি আসলে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট এগুলো ইস্যু না, আমি যখন এটা জানতে পারলাম এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, আমি বেসিক্যালি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য। একদম টোটালি একজন ক্রিকেট আমার আগের দিনও আসার কথা ছিল, যদি আমি আসতে পারি নাই। তো বেসিক্যালি যেটা হয়েছে, আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসি যে আমি আমার যে পরিচয়টা দিলাম, আমি একজন ইংরেজি শিক্ষক, 17 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি। বাট ওই 17 বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক, এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয়। এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি, হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে, এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে। আমার নানু মারা গেছে 2008 সালে, অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আইএলটিএস পড়াতাম। অনেকগুলো ব্রাঞ্চ ছিল, মিরপুরে ছিল, পান্থপথে ছিল, নানা জায়গায়। তো দেখা গেল যে নানু তো 2008 সালে মারা গেল, 14-15 দিকে খেলা, তখন খেলা হয়েছে 2টা থেকে শুরু হবে। তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে, আমি তো কট্টর সমর্থক। এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য, সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে 10-12 হাজার টাকা পেতাম, 80-90 পাউন্ড। সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম। অ্যান্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো, আমি 2008 সালে মারা গেছে নানু, 2014 সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে, নানু মারা গেছে, আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে, কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো। তো নানু মারা গেছে, আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি। দেন আবারও এই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে, ওটা আরেকটা ব্রাঞ্চে, সেখানেও বলছি যে নানু মারা গেছে। তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে, তখন ওই ম্যানেজার, সে কিন্তু প্রথম ম্যানেজার না, সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন, নানুর কথা আর কত বলবেন। আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজনের, ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে, ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে, ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যে কথা বলছি। এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি 3 বার মারলাম, কিন্তু আমি কেন মারলাম বলেন তো? এই বাংলাদেশ ক্রিকেটের জন্য, এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা, আর ওই ভালোবাসা থেকে আমি এখানে, আমার এখানে আসার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে, এই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটকে আমি পড়াই, আমার এতটুকুই যথেষ্ট। আমি এখানে কেন আসলাম? জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য। এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে, আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না, এদেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন। পেলামটা কি আসলে? এই গত 22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া। মানে আমি এখন একটা কথা বলি, মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে, বিগত 10-15 বছর ধরে আমরা কিন্তু 15 সালে এসে খুব ভালো করলাম, রাইট? অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম। 18-19 থেকে মানে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি। কেন এটা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা কেন হইলো, এর মেইন কারণ হইলো, আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ। ক্রিকেট খারাপ খেলতেছে, প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করে, একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে, ওরকে ওই নাইমরে বাদ দেওয়া, ওরে আনে, লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে, তারা খালি প্লেয়ার চেঞ্জ করে। তো প্লেয়ার চেঞ্জ করা, অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। পাপন সাহেব বারবার শুধু কি বলতো, ওয়েল এটা হয়েছে, এটা কারণ এটা, উনি নিজের দোষ কখনো বলছে? আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে। অ্যান্ড ফাইনালি কি করলো, সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সরা জানতাম আপনাদের মাধ্যমে, কিন্তু সেটাকে সে কি করলো, তাদেরকে বলির পাঠা বানাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো। কীভাবে বানাইলো? কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো, আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে? তামিম আর সাকিব। অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথাচাড়া দিয়ে উঠলো একদম। ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি, ওরা কিন্তু তখন কথা বলতো না। আগে কিন্তু আমরা জানতামও না ওদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিল। তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিছে, আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, জাতির সবার কাছে। আজকে যে আপনারা প্রশ্ন করলেন যে বাংলাদেশ ক্রিকেট যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে, অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনোদিন কোনোভাবেই চাইবো না বাংলাদেশ ক্রিকেট একদিনের জন্য নিষিদ্ধ হয়।
রাইট, এটা কোনোভাবেই কাম্য না। তাহলে আমি এখানে আসবো কেন? আমি কি আমাকে এখানে হাইলাইট করতে আসছি? আমার তো এইসব হাইলাইট দরকার নাই, অলরেডি মানুষ আমাকে চিনে। তাহলে আমি কেন আসছি? আমি মূলত আসছি এই যে স্যাক্রিফাইসগুলো আমরা করি, ওনারা যেই ক্ষমতায় থাকেন না বাবা, আমরা জানি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনীতি নাই, বাট আলটিমেটলি রাজনীতি নাই, এটা কি সত্য কথা? এখানে যারা নিয়োগ পায় তারা তো সব পলিটিক্যাল। আমাকে যদি বলেন কোনো দফা আছে কিনা, আমার একটা দফা আছে, একই ব্যক্তি যেন সে যেই হোক সে যেন দুইবার সভাপতি না হইতে পারে, এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা, আই ডোন্ট নো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যারা ওই যে বছরের পর বছর ধরে, আরে বাবা আপনি যদি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধানী, আপনি যদি আমারে বলেন হয়তোবা আমিও, আপনাকে বলেন আপনিও, মানে এটাই তো কালচার হয়ে গেছে। এই কালচারে যদি 10-15 বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না, সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয়। হয়তোবা ক্রিকেটের দুর্নীতিটা ওই রকম না, এটা অন্য কোনো সিস্টেম হয়, আই ডোন্ট নো। বাট আমার কথা একটাই, আমি দুর্নীতি বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি যেটা বুঝি, বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে গত দুইটা, যে এই বছরে তো দুইটা হলো, গত বছর একটা এই বছর একটা, বিশ্বকাপ হলো ওয়ানডে আর এখন হলো টি20, আমাদের রেজাল্ট কি আপনারা বলেন? 2015 সালে আমরা যা খেলছিলাম তার আশপাশে কি আমরা ছিলাম? এদিকটা সাকিব তামিম গেল না, সাকিব প্রবলেম ক্রিয়েট করে গেল, অনেক ইন্টারভিউ দিয়ে গেল, এগুলো কেন হবে বলেন তো? এগুলো কেন হবে? এগুলো আমার প্রশ্ন। আমরা যে স্যাক্রিফাইস করছি, আমাদের কাজ হচ্ছে, দেখেন এখানে আমরা আসি মূলত বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে সেটার জন্য, আপনারাও খুব ভালো করে জানেন এগুলো। আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো ক্রিকেট বোর্ড দেখতে চাই। শোনেন, আপনারা যখন এই যে ক্রিকেট, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের নিজের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে, তাই না? এটা সব জায়গায় থাকে। আমরা যারা টিচার, আমাদের মধ্যেও প্রতিযোগিতা থাকে, ক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা থাকে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, সেখানে যখন আমরা টুকটাক কাজ করতাম বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের কলিগদের মধ্যে কি থাকতো? প্রতিযোগিতা থাকতো। কিন্তু প্রতিযোগিতা এক জিনিস, আর হচ্ছে যেই প্ল্যাটফর্মে কাজ করি সেটাকে ধ্বংস করা আরেক জিনিস। আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে, অথবা তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে, ক্রিকেট ধ্বংস হচ্ছে, এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না। যখন আপনি বুঝতে পারবেন না, তখন একটাই পথ, সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন, অন্যদেরকে সুযোগ দেন, যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই। এটার জন্যই আমি মূলত আসি। হয়তোবা আমাকে আর কখনো দেখবেনই না এই জায়গায়, হ্যাঁ আমি আসবো না, বাট আমার এই অনুভূতিটা ব্যক্ত করার, আমি একটা লাইভ নিয়েও করতে পারতাম আমার প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমার কাছে মনে হলো এটা মানুষ জানুক। আপনারা অনেক, এই যে দেখেন এত সাংবাদিক এখানে আসছেন, কেন আসছেন? কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি। অন্য একটা জায়গায় হলে কিন্তু 5 জনও পেতাম না আমরা। সো এটাই আমার বলার ছিল। আর এটা মূলত আমি যতটুকু জানি যে এটা কোনো রাজনৈতিক বিষয় না, বাট তারপরও যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছে, মামুন বা অন্য, এদের ব্যাপারে আপনারা বলতে পারেন। বাট আমি যখন এখানে আসছি, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার এই অনুভূতিটা, ওই যে নানুর গল্প বলার জন্যই আমার মেইন টার্গেটটা ছিল। সাম্প্রতিক সময় আপনি তরুণ দশের কথা বলতেছিলেন বাংলাদেশ ক্রিকেটে, যদি স্পেসিফিকভাবে বলি যে কি রিফর্ম করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যান্সার কী হবে? একজন সমর্থক হিসেবে আমি যদি অনেক স্টুডেন্ট পড়াই, আমাদের কিন্তু ক্লাসরুমেও কি হয়, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো না, এটা কি আসলে হয়? তো এবং আমরা অনেক সময় পরিকল্পিতভাবে ক্লাস বন্ধও রাখছি, স্টুডেন্টকে বলে যে আজকে ক্লাস হবে না, কারণ আজকে খেলা, যেমন টি20 ওয়ার্ল্ড কাপ হলো, হ্যাঁ, কিন্তু সে তো গোহারা হারলো। আপনি যে প্রশ্নটা করলেন যে কী ধরনের রিফর্ম আমরা চাই, আমি অলরেডি একটা বলছি যে একই ব্যক্তি যদি 2 টার্মের বেশি ক্ষমতায় না থাকে, তাহলে কিন্তু তার পক্ষে দুর্নীতি করাটা একটু কি হবে, কারণ যতই অটোনমাস বডি হোক না কেন, এটা আলটিমেটলি এখানে যাদেরকেই দেখেন, আমি 20 বছর ধরে দলীয় ব্যক্তি ছাড়া তো কাউকে আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে পাই নাই। ভবিষ্যতে কি পাবেন? আই ডোন্ট নো, আমি ভবিষ্যৎ জানি না, তবে বর্তমানে আমি জানি যে আমাদের উচিত বর্তমান যারা উপদেষ্টা আছেন, বিশেষ করে মিস্টার আসিফ আছেন, উনি দেখলাম ক্রিকেট নিয়ে অনেক সরগরম এবং উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তো ওনাকে আমি অনুরোধ করবো বিশেষভাবে যে সত্যিকারের, শোনেন, এখানে মানুষ রিফর্মের জন্য অনেক কিছু বলতে পারে, বাট আপনি তো যাচাই বাছাই করবেন, আপনার একটা মেকানিজম আছে, রাইট? যে আমি যে কথাটা বললাম এটা কতটুকু সত্য, এটা যদি সত্য হয়, আমাদের কথা পুরোপুরি মিথ্যাও হতে পারে, বাট সত্য আমরা দাবি উত্থাপন করলাম, এখন এটাকে সত্যতা যাচাই করে যদি এর মাধ্যমে কোনো রকম গলত পাওয়া যায়, তো আমার দাবি হচ্ছে সেটাকে যেন সঠিকভাবে ন্যায় বিচার, যেটা ন্যায়সঙ্গতভাবে এটাকে কি করা হয়, এটাকে মানে রিফর্ম করা হয়, সমাধান করা হয়, এটাই, এর বাইরে কিছু না আসলে। আর অন্য যে দাবি, আমি একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করব যে ক্রিকেটের যারা প্লেয়ার আছে এখানে সত্যিকারের যোগ্য যারা, তাদেরকে একটা কি করা হোক, সুযোগ দেওয়া হোক, এবং সেই সুযোগটা যেন একটা ভালোভাবে দেওয়া হয়। যেমন এখানে অনেকে ক্যাপ্টেন হয়, রান করতে পারে না 100 ম্যাচ খেলে ফেলে, 50 ম্যাচ খেলে ফেলে, তারপরে তার ক্যাপ্টেন্সি যায় না, তাকে তো আমরা প্লেয়ার হিসেবে বাদ দিতে বলি না, আমরা বলি যে সে যদি 10-15টা ম্যাচ ভালো না করে,
তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সে হয়তো প্রেশারের মধ্যে আছে, কারণ সে তো অলরেডি সেঞ্চুরিও করছে, তার মানে তার ব্যাটিং অ্যাবিলিটি আছে, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তো সেক্ষেত্রে কী করা উচিত বলেন তো? আমার মনে হয় সেক্ষেত্রে তাকে একটু রেস্ট দিয়ে আরেকজনকে সেখানে আমরা করতে পারি। তাকে দিলে সেখানেও 5-6টা ম্যাচের জন্য মিনিমাম দেওয়া উচিত। সে যদি মনে করে আমি এক ম্যাচের জন্য পাবো, তখন সে হয়তো সেটা নাও করতে পারে, বা সেই শক্তিটা তার মধ্যে নাও আসতে আর পারে। আপনি মনে করেন কিনা আমাদের অনেক ক্রিকেটের নির্দিষ্ট কিছু কোটা দিয়ে খেলে, যেমন অনেক ক্রিকেটার আছে, আমি নাম বলবো না, যারা হচ্ছে বলা হয় যে তারা সেনা কান্ট্রিতে অনেক ভালো ব্যাটিং করে। অনেকে প্রিয় শিক্ষক চান্ডিকা আতুরে সিং এর স্টুডেন্ট ট্যাগ নিয়ে খেলে, অনেকে ক্যাপ্টেন ট্যাগ নিয়ে খেলে। এই যে আমাদের যে নতুন যে বিপ্লবটা, সেই বিপ্লবটা শুরু হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী, এবং এর আগে যে বিপ্লবটা শুরু হওয়ার কারণ হচ্ছে কোটা। তো এই যে বাংলাদেশ টিমে স্টিল কোটা এক্সিস্ট কিছু ক্রিকেটাররা খেলে, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আমার আসলে এই মানে কোটা তো বাংলাদেশের সব জায়গায় টুকটাক ছিল, এখানেও হয়তো বা আছে, যেহেতু আমার এই ব্যাপারে আসলে নলেজ নাই সেটা আমি বলতে পারবো না। তবে আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে কোটা থাকলে হয়তোবা এটাকে ওই যে একটা সমতা বলে না, সেই সমতার বিধানটা হয়। দেখেন আলটিমেটলি যে রিফর্মটা আসছিল 7%, কোটা তো আগে ছিল 54% আমার জানা মতে, সেটা 7%-এ আসে মহামান্য হাইকোর্টের রায়। তো সেখানেও কিন্তু কিছু রাখছে, সো কিছু তো থাকবেই সব জায়গায়। বাট এটার মাধ্যমে যদি রিয়েল যে কোটাধারী তাকে না এনে যদি অন্য কেউ আসে কিনা, এই জায়গাটা দেখতে হবে। এটা কিন্তু হইতে পারে। হ্যাঁ, আমি বলতেছি আমি স্পেসিফিকলি কোটা, মানে কেউ ক্যাপ্টেন কোটা খেলতেছে, কেউ চান্ডিকা আতুরে সিং স্টুডেন্ট হিসেবে খেলছে, মানে না একজন যদি এটা সত্য হয় যে আমি যেমন আমি টিচার, আমার স্টুডেন্ট হিসাবে সে আমার খুব প্রিয়, আমি তারে দিলাম, আমি এটা পছন্দ করি না, আমি মনে করি ও যোগ্য, আমি ওকে দেবো। আর ও যদি যোগ্য আমার প্রিয় দুইটাই হয়, তাহলে ওকে দেবো, সমস্যা তো নাই, কারণ তাকে আমি যোগ্যতার ভিত্তিতে দিচ্ছি। আর পছন্দের লোক হইলে তো আমি যদি ভালো লোক হই, তাহলে তাকে টাইপের বেশি কাজ করাইতে পারবো, তাতে কোনো দোষী কিছু আমি দেখি না।